আজকের আয়োজনে আমার অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিটোপিটের আজকের আয়োজন। শুরু করব যে নির্বাচনের রোড ম্যাপ হয়ে গেছে বলে আমরা জানতে পারছি, আগামীকালই হয়তো সেটা জানাজানো হবে। এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা তো বলছেন, সরকারের অন্যান্য উপদেষ্টা, প্রেস সচিব সবাই বলছেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও বলছেন যে রোজার আগে, এক সপ্তাহ আগে নির্বাচন হবে, সে ব্যাপারে কোনো সংশয় নেই। কিন্তু সরকার যেই মানে বিএনপি ছাড়া আর যেই দলগুলোকে প্রথম সারির দল হিসেবে মূল্যায়ন করে বা এই ক্যাটাগরির দল হিসেবে মূল্যায়ন করে, এনসিপি এবং জামাতের কথা বলছি, তাদের মধ্যে নানান শর্ত জুড়ে দেওয়ার বিষয় আছে। এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি তো বলেইছিলেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। নাহিদও বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা, হবে বলে মনে হয় না, এরকমটা বলছেন। মাসুদ কামাল, আপনার কাছ থেকে শুরু করি। মানে এত কিছুর পরেও কি কোনো, এই প্রশ্নটা প্রতিদিনই মনে হয় করি, কারণ প্রতিদিন কোনো আপডেট হয় কিনা সেজন্য আবার ঘুরে ঘুরে প্রশ্ন করা। এত কিছুর পরে এমন কি কিছু আছে যেটির কারণে সন্দেহ থাকতে পারে? দেখেন, একটা জিনিস হলো কি, যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা এভাবে আমি ভাবতে চাই, কারণ আমি আসলে নির্বাচন চাই। কারণ একটা সরকার দেশে থাকবে, তাদের কোনো জবাবদিহিতা থাকবে না। এই সরকারের কোনো জবাবদিহিতা নাই, কিন্তু এই সরকার কিছু একটা করলো, আমি প্রশ্ন করলাম, আমি প্রশ্ন করার কি, তারা আমাকে জবাব দিবে কেন? এটা কিন্তু এইভাবে চলছে। কিন্তু যদি এটা জনগণ দ্বারা নির্বাচিত একটা সরকার হতো, তাহলে তাদের কিন্তু একটা ভয় থাকতো যে তারা আগামীতে নির্বাচিত না হতে পারে যদি জনগণকে সে বিরক্ত করে। তো আমি একটা নির্বাচিত সরকার সবসময় চাই, যে সরকারটা আমি বলতে পারবো আমার সরকার। তো সেই বিবেচনায় নির্বাচনটা এবার আমি মনে করেছিলাম যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে, এবং আমি এখনো মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই কারণে মনে করি যে প্রধান উপদেষ্টা নিজে বলেছেন উনি ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছেন, এবং ওনার কথা অনুযায়ী পরের দিনে উনি ইলেকশন কমিশনে চিঠি পাঠিয়েছেন, ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছেন, এবং যেখানে যেভাবে হওয়া দরকার ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য সবকিছু সেভাবেই হচ্ছে। এরই মধ্যে নির্বাচন কমিশনের দৃঢ়তাও মনে হয় এক জায়গায় একদিন দেখলাম, সিইসি বলে বসলেন সরকার যদি তার মতো করে করতে চায় তাহলে উনি পদত্যাগ করে ফেলবেন। বেশ একটা দৃঢ়তাপূর্ণ কথাবার্তা উনি বলেছেন, আমার ভালোও লেগেছে শুনতে। বাট প্রশ্ন হলো, জামায়াতে ইসলাম এবং এনসিপি তাদের যে দুটো দাবি, এই দুটো দাবিকে আপনি একেবারে উড়াই দিবেন? আমার কথা হলো এটা, তারা তো এটা দাবি করেছে ভাই। বিএনপি বড় দল, কোনো সন্দেহ নাই। এখন বিএনপির একটা দাবি আছে, বিএনপি একটা বক্তব্য আছে, জামাতে ইসলামের একটা বক্তব্য আছে, এনসিপি একটা বক্তব্য আছে। আমি কিন্তু তিনটা বক্তব্যের কোনটা সঠিক কোনটা বেঠিক এটা নিয়ে আলোচনা করছি না। এই আলোচনা আরো অনেক পরে আলাপ, হয়তো আমার সেই যোগ্যতাও নাই, পরবর্তী যদি বলতে পারবো অল্প অল্প করে যা বুঝি। কিন্তু আমার কথা হলো কি, তিনটা দল তো, আপনি তিনটা দলকে যদি মূল দল ধরি আমি এনসিপিকে মূল দল ধরি না আসলে। আমি এনসিপিকে ওরকম দল ধরি, এনসিপিকে আমি এবি পার্টিরও নিচে ধরি। যদি এবি পার্টি এখানে আসে আমাদের এখানে, সেজন্য আমি মনে করি যে এবি পার্টির চেয়েও অত বড় দল না, এই পার্টির নিচের দল যেটা। তারপরে ধরলাম, ওই তর্কের খাতিরে ধরি, তারা যে দাবিগুলো তুলেছে, এই দাবিগুলো কিন্তু আপনাকে বিবেচনায় নিতে হবে ভাই। আপনি গাইড জন্য কিছু করতে পারবেন না, আপনাকে বিবেচনা নিয়ে বুঝাইতে হবে যে কেন এই দাবিটা ঠিক না, এটা আপনাকে বলতে হবে। এবং যে দাবিটা এনসিপি করেছে, এনসিপি দাবিটা কি একদম অযৌক্তিক? আপনি সেভাবে ভাবেন। ওরা বলতে যাচ্ছে যে আপনারা একটা সনদ করলেন, জুলাই সনদ করলেন, সবগুলি রাজনৈতিক দল মিলে বসে করলেন, করার পর সেই সনদে কিছু নিয়ম, ধরেন আমরা যদি শুনলাম আর কি যে ৭৩টার ব্যাপারে বোধ হয় তারা একমত হয়েছে, মোটামুটি আরগুলি আছে, যে ৭৩টা যে আলটিমেটলি থাকবে, পরবর্তী সরকার যে এগুলো ফলো করবে, তার গ্যারান্টি কোথায়? এখন তারা যদি গ্যারান্টিটা চায়, চাওয়াটি অন্যায়। যদি গ্যারান্টি না থাকে তাহলে একদিন বসে এই সমস্ত এই যে চা বিস্কুট খাওয়ার প্রয়োজনটা কি ছিল? এই প্রশ্নটা তো উঠতেই পারে। এখন সেইটাকে ৭৩টা একমত হয়েছে, কিন্তু ৭৩টা আপনি কিভাবে বাস্তবায়ন করবেন এটা নিয়েই কিন্তু ঝামেলা এখন চলছে। এটা নিয়ে ওনারা, এনসিপি একভাবে চাচ্ছে, জামাতে ইসলাম আরেকভাবে চাচ্ছে, বিএনপি আরেকভাবে চাচ্ছে। এই তিনটার সুরাহা হইতে হবে ভাই, আমরা সুরাহা চাই। আর সুরাহা না হলে কি হবে এটা এই ফুয়াদ ভাই বলতে পারবে, ওনারা পলিটিক্যাল পার্টি, ওনারা এর একটা অংশ, ওনারটাকে শুনি তারপর আমরা বলি। ফুয়াদ, সুরাহা না হলে কি হবে এই প্রশ্নটাও পুরনো, তারপরেও এই প্রশ্নটা করতে চাই। এবং সাথে সাথে এটাও জুড়ে যেতে চাই যে সালাউদ্দিন আহমেদের বক্তব্য তো বলছিলাম, তিনি আরো বলছেন ঠুনকো বাহানায় নির্বাচন বর্জন করলে রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। কেউ কি মাইনাস হবার সম্ভাবনা বা আশঙ্কাও আপনি দেখেন?
ধন্যবাদ। এই যে মাসুদ ভাই কিছুক্ষণ আগে সমালোচনা করছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার অনির্বাচিত, জবাবদিহিতা নাই। এই যে দেখেন আপনি প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তর দিতে কিন্তু মাসুদ ভাই রাজি হচ্ছে না। তাহলে দেখা যায় মাসুদ ভাই নিজেও কিন্তু জবাবদিহিতা বিশ্বাস করেন। একজন নাগরিক হিসাবে যে ওনার কাছে জবাবদিহিতার একটা জায়গা আছে, তো জাতির এই সংকট আর কি। মাসুদ ভাই তো কর্তৃপক্ষ না, মানে কর্তৃপক্ষ হলে না জবাবদিহিতা করবেন, উনি তো বিশ্লেষণ করছেন, তাই না? দেশের সিনিয়র লেখাজোখা করেন, মতামত তৈরি করেন, পক্ষে বিপক্ষে, তারও একটা জবাবদিহিতা আছে। না বেঠিক আচ্ছা, আমি জবাব দিব, সমস্যা নাই। আমি আসলে আপনি জবাবটা শুনতে চাচ্ছেন, যেহেতু আপনি এখানে একটা ওই 35 দলের মধ্যে আপনারাও তো আছেন, আপনারা নিয়মিত মতামত দিচ্ছেন। আপনি তো এটা শুনি, তারপর আমি বলবো ভাই আমার মতামতটা আমি বলবো। আমার কোনো ব্যাপারে কোনো দ্বিধা নাই। জি, ব্যারিস্টার ফুয়াদ। নিয়ে আমি নির্বাচনে আমি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি, কিন্তু শঙ্কা দেখতে পাচ্ছি না। যেটা অনেকেই বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে কি যাবে না, আমি এই ব্যাপারে কোয়াইট কনফিডেন্ট যে নির্বাচন হয়ে যাবে। যদি কোনো কারণে নির্বাচনের দিন তারিখ আগাইতে পিছাইতে হয়, সেটা প্রফেসর ইউনূস বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সম্মতি নিয়েই করবেন। এই ব্যাপারে আমার মধ্যে কোনো মত নাই। এবং শারমিন আপা অথবা মাসুদ ভাইয়ের মনে থাকার কথা যে আমি কিন্তু একমাত্র ব্যক্তি রাজনৈতিক দলের যিনি শুরু থেকে প্রফেসর ইউনূসের উপরে নির্বাচনের ব্যাপারে আমি আস্থাশীল ছিলাম, একদম প্রপারলি কনফিডেন্ট ছিলাম যে নির্বাচন নিয়ে উনি কোনো হেলাফেলা করবেন না। ডিসেম্বর 25 থেকে জুন 26 বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতাদের ব্লাড প্রেশার কিন্তু 250-300-তে পৌঁছে গেছিল। নির্বাচন বিষয়ে আমার ব্লাড প্রেশার সবসময় 80-120-এ ছিল, এটা কখনো বেশ কম হয় নাই। অতএব সেই জায়গাতে আমি বোধ করছি নির্বাচন নিয়ে মোটা দাগে কোনো শঙ্কা দেখতে পাচ্ছি না, এবং নির্বাচন হয়ে যাওয়াটা দেশের জন্য, জাতির জন্য, সবার জন্য কল্যাণকর। আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি যে খবর বেরিয়েছে, হাসিনার সাথে এসালমের দিল্লিতে মিটিং হয়েছে, আওয়ামী লীগের নেতাদের সাথে সৌদি আরবে মিটিং হয়েছে, প্রায় 4-4.5 কোটি টাকার লেনদেনের আলোচনা চলছে এখানে, এবং এগুলো নির্বাচন না হবার জন্য চেষ্টা করা হচ্ছে। তাই রাজনৈতিক দল হিসাবে আমরা কোন রকম ফাঁদে পা দেওয়ার কাজ করাটা মোটেই বুদ্ধিমানের কাজ। এবং আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলেছি, জুলাই সনদ নিয়ে আমাদের সিরিয়াস রিজার্ভেশন আছে, জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা অসন্তুষ্ট। এমনও হতে পারে যে সনদ বাস্তবায়নের ব্যাপারে আমরা একমত হতে না পারলে আমরা সনদ স্বাক্ষর করব না, কিন্তু এটার মধ্য দিয়ে আমি নির্বাচনের দিন তারিখ পিছানোর কোনো অজুহাত তৈরি করব না। এটা ডিফারেন্ট আলোচনা, কারণ ন্যাশনাল ইলেকশন ইজ এ ডিফারেন্ট রিয়ালিটি, এবং এটার মধ্য দিয়ে রাষ্ট্রকে, জাতিকে কোনোভাবে সংকটের মধ্যে ফেলার কোনো রাজনীতি অ্যাজ এ রেসপন্সিবল পলিটিশিয়ান আমি এটা কখনো করব না। কিন্তু জুলাই সনদ নিয়ে আমার তর্ক বিতর্ক, আমার দ্বিমত, সরকারের সাথে আমার সমালোচনা আমি কন্টিনিউ করব, মানে একদম রেগুলার বেসিসে করে যাচ্ছি সেটা। এই জন্য আমি যেটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখেন প্রথম চ্যালেঞ্জ, এটি কি আপনারা ভাবতে পারেন না বাবা, অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে যারা আইনি ভিত্তি এই সরকারের সময়ে যাচ্ছে, তারা কি এটা বিশ্বাস করছেন না যে পরবর্তী রাজনৈতিক সরকার আসলে সেটিকে বাস্তবায়নের পথ তৈরি হবে বা আইনি ভিত্তি দেওয়ার সুযোগ হবে? এটা কি তারা বিশ্বাস করছেন না? বিশ্বাসের অবিশ্বাসের একটা ঘাটতি তো বাংলাদেশে আছে। রাজনীতি আমরা যারা করি আমাদেরকে জেনারেলি মানুষ খারাপ মানুষ মনে করে, আমাদেরকে মিথ্যাবাদী মনে করে, আপনাদেরকে তাই মনে করেন। সেটা আমি মনে করি কিনা সেটা অন্য আলোচনা আর কি, ওইটা আলোচনাতে গেলে আমার সহকর্মীদেরকে বদনামি করতে হবে। বাট আমি ভাবে আমি সহ বলছি যে আমাদেরকে সাধারণত দেশের মানুষ খারাপ মানুষ মনে করে, বাজে মানুষ মনে করে, অসৎ মনে করে যে আমরা এই রাজনীতি করে লুটপাট করে খাই, আমরা তদবির করে খাই, আমরা ঠিকাদারি করে খাই। অতএব সেই জায়গাটাতে ঐতিহাসিকভাবে এই সত্যতাগুলো আমরাই রাজনীতিবিদরা প্রতিষ্ঠিত করেছি। এমনটা না যে এটা সবাই মিলে মিথ্যা কথা বলছে, ব্যাপারটা এরকম না। এটা রাজনীতিবিদরা প্রজন্মের পর প্রজন্ম এই কাজগুলো অন্যায়ভাবে করে তাদের ব্যাপারে এই ধারণাগুলো জাতির ভিতরে তৈরি হয়েছে। আপনি দেখেন মাসুদ ভাই তখন আরো বেশি ইয়াং ছিলেন, ক্যাম্পাসে ছিলেন। 80-র দশকে যে রাজনীতিটা হয়েছে, সবাই কিন্তু তখন মনে করেছিল যে 90-তে 3 জোটের রূপরেখার ভিত্তিতে বাংলাদেশটা একটা ভিন্ন বাংলাদেশ হবে। লিখিত 3 দলের 3টা জোটের আলাদা প্রস্তাবনা ছিল, কই হয় নাই তো। 66 6 দফাতে তখন লেখা ছিল না যে আমরা কেমন বাংলাদেশ চাই, যেখানে একটা ভালো নির্বাচন হবে, একটা সুষ্ঠু নির্বাচন হবে। তাহলে কেন 2025 সালে এসে আমাকে ঐকমত্য কমিশনে আবার নির্বাচন নিয়ে কথা বলতে হচ্ছে, কেয়ারটেকার সিস্টেম নিয়ে কথা বলতে হচ্ছে, নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে কথা বলতে হচ্ছে? আমরাও 111-এর সরকার যখন আসলো, আপনার মনে থাকার কথা, ডক্টর আকবর আলী খানকে দিয়ে কিন্তু একটা রিফর্ম কমিশন করা হয়েছিল। উনি কয়েক শত রিফর্মের প্রস্তাবনাও তৈরি করে দিয়ে গেছিলেন, কিন্তু আওয়ামী লীগ এসে তো সেগুলো রেটিফাই করে নাই পার্লামেন্টে, সেগুলো ফেলে দিয়েছে।
অতএব এই যে ঐতিহাসিক রাজনৈতিক পরম্পরা আছে সেখানে এই আস্থাহীনতাটা আছে। তাই আজকে যারা আমরা বাস্তবায়নের ব্যাপারে সিরিয়াস কমিটমেন্ট চাই, আমরা যারা বলছি যে জুলাই সনদটা স্বাক্ষরের দিন থেকে বাস্তবায়িত হতে হবে, পার্টিকুলারলি যেই ধারাগুলোতে কোনো দ্বিমত নাই, আমরা সকল রাজনৈতিক দল একমত হয়েছি, তাহলে সেটা বাস্তবায়ন করবার জন্য কেন 2026-এর নির্বাচন হয়ে আরো 2 বছর সময় আমি কেন নষ্ট করব? একটা জাতির জীবনে কি 2 বছর গুরুত্বপূর্ণ সময় না? যদি একটা সংস্কার আমি 2026-এর সংসদের আগে করতে পারি, সেটার জন্য আমি 2031-এর সংসদকে কেন রেফার করব? অতএব আমরা যারা বাস্তবায়ন চাই, আমরা তো আসলে জাতীয় স্বার্থে চাই, কিন্তু এটার মানে এটা না যে এই বাস্তবায়নকে কেন্দ্র করে আমরা নির্বাচন পিছায় দেবার কোনো অজুহাত তৈরি করব। সেটা জাতীয় স্বার্থের জন্য মোটেই গ্রহণযোগ্য হবে না। সেটা এমন যে বাস্তবায়ন না হলেও নির্বাচনের সময়ই হয়ে যাবে, হওয়াই উচিত। এবং এটা একটা ডিফারেন্ট আলোচনা, প্রয়োজনে আমরা দলের সমালোচনা করব, আমরা বিএনপি সমালোচনা করব, অন্য দলের সমালোচনা করব। ওই প্রশ্নটাও করছিলাম, এটাও কি একটু বলবেন যে কাউকে কি মাইনাস হয়ে যাবার মানে সংখ্যা দেখেন, যেটা সালাউদ্দিন আহমেদ বলছেন যে যারা বর্জন করবে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে? যে এটা একটা সিম্পলি পলিটিক্যাল স্টেটমেন্ট, পলিটিক্যাল রেটরিক্স আছে, বিভিন্ন দল বিভিন্ন ভাষায় কথা বলে। মাইনাস কে হয় দেখেন, হিস্টোরিক্যালি মুসলিম লীগের ইতিহাস দেখেন, সেই 1904 সালে প্রতিষ্ঠিত হয়ে সে কোন লেভেলের কন্ট্রিবিউশন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বলেন, বঙ্গভঙ্গ আন্দোলন নেতৃত্ব দেয়া বলেন, পাকিস্তান আন্দোলন বলেন, লাহোর প্রস্তাব বলেন, জমিদারি প্রথা বাতিল বলেন, শেখ মুজিবের মতো একটা বিশাল ইয়াং জেনারেশন পলিটিক্যাল হয়ে ওঠে, নতুন আর একটা রাষ্ট্র বানানোর আন্দোলন। সেই দলটা নাই হয়ে গেছে না বাংলাদেশ থেকে? কারণ সে 70 সালে 71 সালে একটা ভুল রাজনীতি করেছে। এবং দেখেন জাতীয় পার্টির অবস্থা দেখেন, 9 বছরের স্বৈর শাসক একটা ভুল রাজনীতি করবার কারণে যেটা হয়েছে, আপনার 90-এর পরে সে পিজার মতো 6 টুকরো 8 টুকরো হয়ে গেছে। একটা আঞ্চলিক, ওই মাসুদ ভাই জানে, আঞ্চলিক পত্রিকা আছে বাংলাদেশে, তো এরকম রংপুর বিভাগের একটা দলে পরিণত হয়েছে। ঠিক একইভাবে দেখেন গণ অভ্যুত্থানের পরে অথবা শেখ মুজিব মারা যাওয়ার পরে আওয়ামী লীগ 4 টুকরা হয় নাই 79 সালে। তো এই আওয়ামী লীগও কেন আজকে নাই হয়ে গেল, পলিটিক্যাল ডাইনোসর হয়ে গেল? অতএব নাই হয়ে যায় কেন এবং রাজনৈতিক দলের উত্থান কেন হয়? এটা হচ্ছে আপনি যদি জনগণের পালস বুঝতে ব্যর্থ হন, আপনি যদি জনগণের হয়ে না ওঠেন, আপনি যদি জনগণের ভাষায় কথা না বলেন, তা সে যেটা চায় এই আকাঙ্ক্ষা পূরণ করতে না পারেন, তখনই শুধু আপনি নাই হয়ে যাবেন। তার মানে নির্বাচন বর্জন করে মাইনাস হবার সংখ্যা সেটি আপনি দেখছেন না? বর্জনের ইতিহাস তো বাংলাদেশে বহুবার আছে ভাই। 96 সালে যখন আপনি কি মনে করেন এই নির্বাচনেও বর্জন করার মতো অবস্থা আছে বা দলগুলো করতে পারে? এখন পর্যন্ত কেউ বর্জন করবে এটা আমি বোধ করি, এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে বর্জন করার মতো নাই। আমি একটু যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে আওয়ামী লীগ আসলে অনেক টাকা ঢালছে বা এস আলমের সাথে বৈঠকের যে ব্যাপারটা, জনাব মাসুদ কামাল, আমি শুনছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন যে শেখ হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বাঞ্চারের ষড়যন্ত্র করছেন, 2,500 কোটি টাকা ইতিমধ্যে ঢেলেছেন, এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। আমি একটু এটা আপনার কাছ থেকে বুঝতে চাই যে আওয়ামী লীগ নির্বাচন না হলে তার লাভ কি, আর হলে নির্বাচনটা হয়ে গেলে তার ক্ষতি কি? তারা তো আসলে দেশের বাইরে বা ঠিক দেশের রাজনীতির সিনের বাইরে আছে। দেখেন, এটা আসলে ব্যাপারটা হলো কি, আওয়ামী লীগ এই মুহূর্তে তারা কিন্তু রাজনৈতিক ভাবে বাংলাদেশে অনেকটা কোমার মধ্যে আছে আর কি। কোমার মধ্যে এরকম তারা আছে কিন্তু নেই, তাদের কিন্তু নিষিদ্ধ করা হয় নাই, বা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে। হাইপোথেটিক্যালি ধরেন যদি আওয়ামী লীগ থাকতো, যদি আওয়ামী লীগের রাজনীতিকে এই গভর্নমেন্ট নিষিদ্ধ না করতো, ধরা যাক হাইপোথেটিক্যালি, তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত? আমার মনে হয় নিত না। আমি মনে করি আওয়ামী লীগ নিজের স্বার্থে এটা নিত না। তো শেখ হাসিনা তো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় কেন? সে তো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এই কনসেপ্টই বিশ্বাস করে না, সে তো এটাকে বাদ এখন করছেন। এখন কেন করবেন? উনি যেটা বাদ দিচ্ছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, এটাকে হত্যা করছে কি শেখ হাসিনা? এখন ওটা উনি কি নিজের থুতু ফেলে দেওয়া থুতু নিজে আবার চাটবেন? ওনার মতন নেত্রীর কাছে যেটা আশা করি না, উনি তো আপোষহীন ব্যক্তি, উনি এটা বলেন কেন? যাক, এটা ওনার বলা সাজে না ভাই। কিন্তু ওরা কেন করতো না সেটা আমি আপনাকে একটু বলি টেকনিক্যালি। তারা করতো না এই কারণে, আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছে এরা যদি আপনি স্তর বিন্যাস করেন, প্রথম স্তরের নেতা নেত্রী কেউ বাংলাদেশে ওপেন নাই, হয় জেলে নয় বাইরে। দ্বিতীয় স্তরের নেতা যারা আছেন তারাও প্রচুর কামিয়েছেন, তারাও বাইরে। তৃতীয় স্তরের নেতারাও নাই, তারাও বাইরে, কেউ পালিয়ে আছেন। তো যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত, এদের নামে সবার মামলা মোকদ্দমা আছে, তাহলে কারা নিত?
প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা আসনে চতুর্থ স্তরে যারা নেতা আছে তারা হয়তো নির্বাচনে অংশ নিতে পারতো যদি আওয়ামী লীগ ইলেকশন করতো। আমি আবার বলছি, এটা কিন্তু হাইপোথেটিক্যাল কথা বলছেন, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত, এই যে চতুর্থ স্তরে যারা নেতা তারা ইলেকশন করতো এবং হয়তো কেউ জিততো কেউ হারতো, কিন্তু তারা কিন্তু দলের নেতৃত্বে চলে আসতো। তখন এই প্রথম 3 স্তরের নেতৃবৃন্দ এরা কিন্তু মনে করতো তার নেতৃত্বটা গেল। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, ফেনীতে জয়নাল হাজারী একসময় কিন্তু বিশাল কিছু ছিলেন, পরবর্তীতে ওনার অনুপস্থিতিতে ওনার যিনি ড্রাইভার এই নিজাম হাজারী, উনি বলছেন আমার ড্রাইভার, আসলে হয়তো ড্রাইভার না, হয়তো কাজিন কিছু একটা হবে না আর কি। নিজাম হাজারী যখন এমপি হয়ে গেলেন, জয়নাল হাজারী কিন্তু ফেনীতে ঢুকতে পারে নাই ভাই। ওনার মতো দাপটের ব্যক্তি জয়নাল হাজারী ঢুকতেই পারে নাই। কাজে এই তৃতীয় সারির লোকজন যখন নেতৃত্বে চলে আসতো, তখন আওয়ামী লীগের প্রথম দ্বিতীয় তৃতীয় সারি যারা নাকি এখনো মনে মনে কল্পনা করে কোনো একদিন তারা দেশে ব্যাক করবেন, তাদের ব্যাক করার সুযোগ থাকতো না। এই জন্য তারাই নির্বাচনে অংশ নিতে দিত না কাউকে। এটা আমি একটা হাইপোথেটিক্যাল কথা বললাম। তাহলে এখন কি হয়েছে, তাদের এই কাজটা সরকার নিজেই করে দিছে যে যাও তোমাদের আসতে হবে না, তোমরা নির্বাচন করতে পারবে না। এখন তারা কি করবে, তাদের হাতে তো অপরিমিত অর্থ, এটা অস্বীকার করার কোনো নাই, মানে দ্বিধা নাই। এদের হাতে অপরিমিত, মানে আমার আপনার চিন্তার বাইরে অর্থ তাদের কাছে আছে। তারা সেই অর্থ নিয়ে বাইরে বসে আছে, ওখান থেকে বাইরে থেকে আসলে টাকা পয়সা পাঠানো খুব সহজ। কিছু লোক, একজন লোক একটা জায়গায় একটা উপজেলায় মনে করেন আপনার একটা বিশৃঙ্খলা তৈরি করতে কত টাকা লাগে, খুব বেশি টাকা লাগে না ভাই। তো এখন তারা ওই টাকা ইউজ করতে পারে। এটা তারা কেন করবে বলি, দেশের মানুষের ভালোর জন্য করবে, দেশের গণতন্ত্রের উন্নয়নের জন্য করবে তা কিন্তু না। তারা এই কাজটা করে বোঝানোর জন্য যে এই সরকারকে নির্বাচন দিতে পারে না, অথবা আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ রেখে এই সরকার একটা ভুল করেছে সেটা প্রমাণ করার জন্য দেশে এবং বিদেশে তারা এই ধরনের একটা প্রচেষ্টা চালাতেই পারে। এই চালানোটা আমি খুব অস্বাভাবিক মনে করি না, কিন্তু যদি চলে সেটা আমাদের জন্য ভালো হবে না। এখন এইটা আপনি বন্ধ করবেন কিভাবে, বিবৃতি দিয়ে? বিবৃতি দিয়ে আপনি কি বন্ধ করবেন? বিবৃতি শুনে কি তারা বাদ দিব? বরঞ্চ আমি মনে করি এই সমস্ত বিবৃতি তাদেরকে আরো উৎসাহিত করবে, বলবে দেখো ওরা আমাদেরকে ভয় পাচ্ছে। কাজে এটা হলো সরকারের দায়িত্ব, সরকার এটা কিভাবে হ্যান্ডেল করবে। আওয়ামী লীগকে তো সরকারই নিষিদ্ধ করছে, সরকারকে বুঝতে হবে এই দলটাকে নিষিদ্ধ করলে পর, এটা আওয়ামী লীগের বড় দল রে ভাই, একটা বড় দলকে আপনি নিষিদ্ধ করছেন, তার তো অনেক নেতা কর্মী এই দেশে আছে, তার অনেক সমর্থক আছে, এই দল যে করে না তাও আওয়ামী লীগকে ভোট দেয় এমন লোক অনেক আছে। তো তাদের তো আপনি মন খারাপ করছেন, মন ভেঙে দিয়েছেন, তো তাদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন তার একটা প্ল্যান আপনার থাকতে হবে। সেই প্ল্যানটা এই সরকার আছে কিনা আমি জানি না। যদি সেই প্ল্যানটা প্রস্তুতিটা সরকারের না থাকে তাহলে কিন্তু নির্বাচনে ঝামেলা হতে পারে, আবার নাও হতে পারে। আমি জাস্ট একটা আশঙ্কার কথা বললাম। কিন্তু আমি যে প্রশ্ন করছিলাম যে আসলে নির্বাচন হয়ে যদি যায়, মানে না হলেও তারা ক্ষমতার বাইরে, হলেও তারা ক্ষমতার বাইরে বা একরকম সিনের বাইরে, তাহলে নির্বাচন না হওয়াতে তাদের আগ্রহটা কি? মানে নির্বাচনে না হওয়া বা বানচালের পেছনে যে তারা টাকা খরচ করছে, এটি করে তাদের লাভ কি হচ্ছে? বা লাভ হয় না, তারা তো এটা বলার চেষ্টা করবে, মানুষকে বোঝানোর চেষ্টা করবে, দেখো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচন করাটা কত কঠিন। তারা এই যে ধারণাটা মানুষকে দিতে চেষ্টা করবে, দেশবাসীকে দেওয়ার চেষ্টা করবে, দেশের বাইরে দেওয়ার চেষ্টা করবে, তারা এই চেষ্টা করবে না। বানচাল মানে আমি জাস্ট একটু বোঝার জন্য জিজ্ঞাসা করছি, যদি বানচাল করা হয় তাহলে তো নির্বাচনটা হলো না, মানে এই সরকারই থাকলো, তাই না? হলো না, নির্বাচন একদম বানচাল করবে, নির্বাচন হবে না, এত ক্ষমতা বাইরের থেকে করা সম্ভব না ভাই। ওই দুই একটা জায়গায় হয়তো আগুন টাগুন লাগাবে, দুই একটা জায়গায় একটু ভাঙচুর করবে, এই করবে, এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না। আচ্ছা 2014 নির্বাচন আপনি আমার বলেন, 2014 সালে কিন্তু বিএনপি যদি তোর প্রপার ইলেকশন হইতো 2014-তে, তাহলে বিএনপি ক্ষমতায় আসতো রে ভাই, সিম্পল একদম। আওয়ামী লীগ একদম উড়ে যেত, বিএনপি তখন ক্ষমতায় আসতো 2014-তে যদি নির্বাচনটা একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের আন্ডারে যদি হইতো। তাহলে তখন বিএনপি কত স্ট্রং পার্টি ছিল, তার সঙ্গে ছিল জামাত এবং বিএনপি মিলে কি 2014 নির্বাচন বন্ধ করতে পারছিল? তারা কি ভাঙচুর এবং এই সমস্ত আপনার বিভিন্ন ঘটনা কি তারা ঘটায় নাই, চেষ্টা করে নাই, পারছে? পারে নাই তো রে ভাই, এটা কঠিন। শুনেন, সরকার রাষ্ট্রযন্ত্র যে, সে কিন্তু আমি মাঝে মাঝে বলি যে সরকার হচ্ছে দেশের সবচেয়ে বড় মাস্তান, তাদের হাতে সমস্ত কিছু আছে, তারা যদি চায় তাহলে এটাকে থামানো কঠিন। কাজে আওয়ামী লীগের ওই নির্বাচন, যেটা কোনো নির্বাচনই না, সেই নির্বাচনকে ওই সময় সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি এবং তার সঙ্গে জামাত একটা অর্গানাইজ, তারা দুইটা মিলে থামাইতে পারে নাই, এটাকেও আওয়ামী লীগ বাইরে থেকে থামাই দেবে এটা মনে করি না।
জি, আমি ব্যারিস্টার ফুয়াদের কাছে এই প্রশ্নটা করতে চাই যে যদি নির্বাচন হয়ে যায়, মানে বানচালের তো ষড়যন্ত্র করছে, হয়ে গেলে আওয়ামী লীগের ক্ষতি কি, বিশেষ ক্ষতি আছে কিনা। এর সাথে সাথে আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে, মূল যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন হোক না হোক, মানে নির্বাচনের সময় হয়ে যাবে, সেটি আপনি এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে। কিন্তু আমি দেখছিলাম যে সার্জিস আলম ফেসবুকে একটা পোস্ট করছেন, তিনি একরকম থ্রেট দিচ্ছেন যে জুলাই সনদের আগে নির্বাচন মানে আর কোনো আলোচনা করা যাবে না, যদি কোনো আলোচনা থাকে সেটি নির্বাচন মানে জুলাই সনদ বাস্তবায়ন আইনে ভিত্তি দেওয়ার পরে। আমি যদি প্রথমে একটু পড়ি, শেষের অংশটুকু একটু অশ্লীল হয়ে গেছে, গালাগালি পর্যায়ে চলে গেছে, ওই অংশটুকুতে না যাই। জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে, তার আগে না। উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না। সাধু সাবধান, কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারছে, আপনারা সেটাও পারবেন না। তারপরে অংশটা অনেকটাই মানে বলার মতো না। কিন্তু এই যে শেখ হাসিনা জান নিয়ে পালাইতে পারছে, আপনারা পারবেন না, আপনারা কাদেরকে থ্রেট দিচ্ছে? জুলাই সনদ বাস্তবায়ন না হলে কাদের উপরে এই থ্রেটটা, হুমকিটা? দেখেন, মাসুদ ভাইকে যেটা জিজ্ঞেস করছিলেন যে আওয়ামী লীগের আসলে লাভ ক্ষতি কি নির্বাচনটা বানচাল করলে, আওয়ামী লীগ আসলে কি চায়? আওয়ামী লীগ চায় হচ্ছে বর্তমান সরকারকে আন্ডারমাইন করা যে কোনো মূল্যে। যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ তোমরা আসলে কি পাইলা, বাংলাদেশিরা তোমরা আসলে কি পাইলা? ইউনূস সরকার পাইলা তো, যে আসলে একটা নির্বাচনই করতে পারে না। তাহলে আমি না হয় ধরো ডামি নির্বাচন করছি, রাইতের নির্বাচন করছি, বা নির্বাচন তো করছি, আর এখন তো সব গণ অভ্যুত্থানের পক্ষে তোমরা, তো সেই সরকার তো একটা নির্বাচন করতে পারতেছে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই, আমলারা কথা শুনে না, ইলেকশন কমিশন একটা আপিল শুনানির ভিতরে দুই পক্ষের মারামারি থামাইতে পারে না, সে 43,000 সেন্টারের নিরাপত্তা কেমনে দিবে? এই যে একটা নতুন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের উপরে জনগণের যে আস্থা তৈরি হওয়ার জায়গাটা, এই আস্থাটাকে আঘাত করা, এই আস্থাটা ভেঙে যাবে, এটা সে চায়। দ্বিতীয়ত যেটা চায় যে বানচাল করবার চেষ্টা করে যদি ফেব্রুয়ারি থেকে ইলেকশনটা পিছায়া দেয়া যায়, তাহলে যেটা হবে রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভেদ এবং দূরত্ব বাড়বে। যে তখন আসলে কে আওয়ামী লীগের পক্ষ হয়ে নির্বাচন পিছানোর করতেছে, ষড়যন্ত্র করতেছে, কে আওয়ামী লীগের দোসর, কোন দল আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিচ্ছে, কোন দল এই এসালামের টাকা দিয়ে বড় বড় সমাবেশ মিছিল মিটিং করতেছে, কোন দল এসালামের সম্পত্তি পাহারা দিতেছে। এই যে একজনের ব্যাপারে আরেকজনের যে বক্তব্যগুলো আছে, যেগুলো আমরা সিটিং রুমে, বেডরুমে রেগুলার মাসুদ ভাইরা বিভিন্ন হাউসে গিয়ে গোপনে গোপনে কথা বলেন, এগুলো তখন পাবলিক হয়ে যাবে। যে আসলে কার ছেলে কোন কোম্পানিতে ডাইরেক্টর হয়েছে, কে কার গাড়িতে চড়ে, কে কার সম্পত্তি পাহারা দিচ্ছে, কার বস্তা কোথায়, কে কার ব্যাংকের মালিকানার দায়িত্ব নিছে, দখলের দায়িত্ব নিছে, এই আলোচনাগুলো তখন আসবে। আসলে যেটা হবে, তখন আওয়ামী লীগ বলতে পারবে দেখো এই নির্বাচন তো মানে আমরা তো নির্বাচন বাইরে থেকে এখন আসছে না কেন, তখন আসবে, আর এখন আসছে না কেন? এখন আসছে আপনার খুবই বিচ্ছিন্ন আলোচনা আকারে আসছে আর কি। তখন যেটা আসবে, এটা অনেক বড় বড় দলের বড় বড় নেতারা তখন এগুলো বলবেন আর কি। এখন যেটা আপনার অনলাইনে বট আইডি, এই আইডি, গসিপ এইভাবে আসতেছে আর কি, তখন এটা মোটা দাগে আসবে। এইটা করার মধ্য দিয়ে যেটা হবে যে গণ অভ্যুত্থানের ব্যাপারে, গণ অভ্যুত্থানের পক্ষের মানুষদের ব্যাপারেই গণ অভ্যুত্থানের সমর্থককারী জনগণরা তখন বিরক্ত হয়ে যাবে যে কি করলাম, ওই তখন আগের ডায়লগ আওয়ামী লীগের মতো, আগেই তো বেশ ভালো ছিলাম, এই সেই এমন বাংলাদেশ কি চেয়েছিলাম, ওই সব আলোচনা আসবে। এইটা হলো তার টার্গেট। থার্ড যেটা চায় আওয়ামী লীগ, সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের পরে একটা নির্বাচিত সরকার আসা মানে হচ্ছে রাষ্ট্রের একটা সাংবিধানিক ধারাবাহিকতা, সরকার ব্যবস্থার একটা ধারাবাহিকতা প্রতিষ্ঠিত হয়ে যায়। অতএব এই ধারাবাহিকতা প্রতিষ্ঠিত হয়ে যাওয়া মানে হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতিটা এই ধারাবাহিকতার যে বাইরে, আওয়ামী লীগ ছাড়াও যে বাংলাদেশে রাজনীতি এবং নির্বাচন হতে পারে, এইটা প্রমাণিত হয়ে যাবে। সেটার মধ্য দিয়ে যেটা হবে, আওয়ামী লীগের রাজনীতি আরো বেশি বিপদে পড়বে, এবং যেটা বারবার বলি যে সে আসলে ডাইনোসরের মতো কঙ্কালে পরিণত হবে। অতএব এই সংকটগুলোকে সামনে রেখে যতটুকু সম্ভব সরকারকে আন্ডারমাইন করা, বিব্রত করা, হেয় করা, এই কাজগুলো হচ্ছে আওয়ামী লীগ এখন চায়। সে সরকারে আসুক বা না আসুক এটা তার আলোচনা না, কিন্তু বিব্রত করা, অন্যকে হেয় করা এবং এটার উপরে জনগণকে একটা বিতস্ত, সেটা হচ্ছে তার টার্গেট। জি,
আওয়ামী লীগের টার্গেটটা বুঝলাম। এবার জুলাই সনদের মানে যেটা নিয়ে একটু আগেও আলোচনা করছিলাম, বাস্তবায়ন না হলেও আপনি বলছিলেন নির্বাচন। তার আগে একটু প্রশ্ন করতে চাই, বলে নেন। ফওয়াদ ভাই একটা কথা বললেন যে বিভিন্ন হাউসে মাসুদ ভাইরা যে যায়, এটা আসলে কি আমি বুঝি নাই কিন্তু না কথাটা গোপন। আমি একটু আপনার কাছে বুঝতে চাচ্ছিলাম আমি কিন্তু বুঝতে পাই না জিনিসটা। ওইটা যেগুলো ধরেন ব্রেক টাইমে আপনার টেলিভিশনে টক শো ব্রেকে আপনারা যে কথাগুলো বলেন ওইগুলোর কথা, যেগুলো একসময় যাবে আর কি, শুধু ব্রেকে থাকবে। কি বলেন মাসুদ ভাই ব্রেক টাইম একটু আমরা শুনি, যে গোপনে গোপনে যেগুলো। আমি আসলে মানে ঠিক আছে, ব্রেক টাইমে তো আমরা অনেক হাসি তামসা করি, অনেক রসিকতা করি, সেটা করি, কিন্তু ওইটার মধ্যে মানে কোন রকম মানে মতলব আছে কিনা থাকতেই পারে। সেই মতলবগুলো দুই একটা যদি এক্সাম্পল দিতেন ফওয়াদ ভাই, আমার জন্য খুব সুবিধা হতো। আমি এবার এই সমস্ত ব্যাপারগুলো খুব সিরিয়াসলি নেই আর কি। বন্ধ হয়ে যাবে না তখন দু একটা বলবো আর কি। রেকর্ডিং বন্ধ হয়ে গেলে দু একটা বলবেন নাকি? আমাকে আবার দর্শকরা পরে জিজ্ঞাসা করেন আপনি যেটা অনিয়ারে বললেন, তো আপনি যেটা অনিয়ারে বললেন, অনিয়ারে বলার কারণে মানুষ তো শুনে ফেললো। এখন যদি আমি ব্যাখ্যাটা তাহলে ভাববে আমি কারো কাছে টাকা চেয়েছি, কারো কাছে তদবির করেছি, এরকম যেহেতু এটা একটু ক্লিয়ার করলে আমার জন্য ইজি হয় আর কি। যেটা বলছি, ধরেন আমরা পার্সোনালি অনেক ঘটনা জানি, ধরেন কে কোন কোম্পানি, কোন রাজনৈতিক দলের কোন নেতা, আওয়ামী লীগের কোন কোম্পানির ব্যবসা বাণিজ্য দেখভাল করতেছে, চাঁদাবাজি করতেছে, তাদের কাছ থেকে কে কত টাকা নিচ্ছে, এগুলোর তো অনেক ঘটনা আমরা জানি, কিন্তু পাবলিক স্পেয়ারে বলবার মতো সাফিসিয়েন্ট এভিডেন্স তো আমাদের কারো কাছে নাই। যথেষ্ট সলিড জায়গা থেকে এগুলো জানি যে এই ঘটনা। আমি বুঝতে পেরেছি গল্প তো আমরা মাসুদ ভাই অনেকগুলো করেছি আর কি। আচ্ছা, মানে সেই গল্পগুলোই প্রকাশ্যে চলে আসবে কদিন পরে, আপনি বলছিলেন সেটা। হ্যাঁ, ব্যারিস্টার ফুয়াদ, এবার যদি ওই প্রশ্নটা করেন যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সার্জিস আলম যে হুমকিটা দিচ্ছেন যে যান নিয়ে পালাইতে পারছেন শেখ হাসিনা, আপনারা পারবেন না, কাদেরকে হুমকি দিচ্ছেন বলে আপনার মনে হয়, এবং বাস্তবায়ন না হলে তাহলে আলোচনা আগাবে কি করে? জি দেখেন, মানে এই পার্সোনাল স্টেটমেন্টে বকডাউন হওয়া জরুরি না। মাসুদ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা শুরুতে বলছেন, সেটা হচ্ছে যে সকল রাজনৈতিক দল পিআর চায়, যে সকল রাজনৈতিক দল আপনার এখনই গণভোটের মাধ্যমে এটার বাস্তবায়ন চায়, যে সকল রাজনৈতিক দল আমরা যারা এখনই এটার বাস্তবায়নের ব্যাপারে ফরমান প্রোক্লামেশন জারি করার কথা বলছি, সংবিধান নাই অথবা আছে যে বিতর্কটা আছে, এটা তো একটা তর্কটা তো আছে, দাবিটা তো আছে, রাজনৈতিক দাবি, এবং এই দাবিটা থাকা তো অন্যায্য না, যে দলই এই দাবিটা করুক না কেন। বিএনপি বলছে আমরা আগামী সংসদে এসে 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করব, কোনো দায় মুক্তির অঙ্গীকার আমরা এখন করতে পারবো না। ফাইন, আপনার পজিশন এটা। যারা এখন চায়, যারা এখন বড় বড় সমাবেশ করছে, রাজনৈতিক দাবি দাওয়া দিচ্ছে, এটা তো নির্বাচনের আগে রিজলভ করতে হবে কোন না কোনো ফর্মে। আমি পার্সোনালি প্রস্তাব দিয়েছি ঐক্যমত্য কমিটি সনদ বাস্তবায়ন নিয়ে এজেন্ডাভুক্ত আলোচনা করবেন, তখন এই বিষয়গুলো আলোচনা আসুক। নিম্নকক্ষে আমরা পিআর চাই, পক্ষে বিপক্ষে তর্ক বিতর্কগুলো আসুক, আসার পরে দেখি আমরা একটা কনসেনসাসে পৌঁছতে পারি কিনা। আমরা বাস্তবায়নের ব্যাপারে কি আমরা আগামী সংসদের উপরে ছেড়ে দেবো, না আমরা এখনই বাস্তবায়ন করতে পারি, এ ব্যাপারে আমরা একমত হতে পারি কিনা। আলোচনাটা তো হওয়া দরকার, কথাটা তো হওয়া দরকার কোনো না কোনো ফোরামে। এবং ঐকমত্য কমিশনে যেহেতু আমরা আলোচনাগুলো করেছি, পারহ্যাপস ওটাই বেস্ট ফোরাম এখন আলোচনাগুলো করা। কারণ সময় যত গড়াবে, নির্বাচন কেন্দ্রিক এই আলোচনাগুলো অনিশ্চয়তা তৈরি করবে। তাই আলোচনাগুলো যদি আমরা এখন তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি, তাহলে নির্বাচনের ফোকাস সবাই আলোচনাটা করতে পারবে। নির্বাচন কমিশনের সংস্কার, চ্যালেঞ্জ, বাস্তবায়ন, ভোটারদের বাস্তবতা যেগুলো আছে, এগুলো নিয়ে আমরা তখন একটা ফোকাস আলোচনা করতে পারবো। এই আলোচনার ঐক্যমত আসতে আসতে বা ঐক্যমত আনার প্রচেষ্টার মধ্যে অন্যরকম অন্যদিকে কোনো ঐক্য আবার হচ্ছে কিনা বা হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা, আমি এই অর্থে বলছি যে যেমন সালাউদ্দিন আহমেদি, তিনি বলছেন, এখন তো তিনি খুব ভোকাল, তিনি বলছেন মানে তিনি একরকম এনসিপি কে বলছেন যে তাদের জন্য আলোচনার দরজা খোলা, জামায়াতের সাথে কোনো জোট হবে না, কিন্তু এনসিপির জন্য আলোচনার দরজা খোলা। ব্যারিস্টার ফুয়াদ, হ্যাঁ আপনার কাছেই জানতে চাই একটু যে এই মানে আপনাদের ঐক্যমতের আলোচনার মধ্যে ওইদিকে কোনো ঐক্য হয়ে যাবে এরকম কি সম্ভাবনা দেখেন? দেখেন, একটা রাজনীতি, ইলেকশন নিয়ে একটা রাজনীতি বাংলাদেশে বরাবরই ছিল। ভোট আসলেই আপনার সিট ভাগাভাগির রাজনীতি, কে কাকে কোথায় ছাড় দেবে না দেবে। আর এখন যেহেতু এইবার মোর লাইকলি যে আপনার আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, বিএনপির জায়গা থেকে নির্বাচনটা তো কাইন্ড অফ এ মানে সুষ্ঠু একতরফা নির্বাচনের মতো একটা বাস্তবতা তার সামনে বিরাজ করছে। কারণ বিএনপির পরের যে দলগুলোর সাইজ, সেটা ধরেন বিএনপির পরে 10ম পর্যন্ত কোনো দল নাই। বিএনপিকে 100 আসনে সিরিয়াসলি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এমন বাস্তবতা বিএনপি ছাড়া সকল দল মিলেও পারবে না।
তো এখন এরকম একটা বাস্তবতা যেটা হবে 73 সালে এবং 2018 সালে যেটা হয়েছে, যে একটা ফ্রডুলেন্ট, একটা জালিয়াতির একতরফা নির্বাচন হয়েছে। এইবার আমরা আশঙ্কা করতেছি একটা সুষ্ঠু একতরফা নির্বাচন হবে এবং সেটা কারোর জন্য মঙ্গলজনক হবে না। তো সেইখানে এই আলোচনাটা তো গুলো আসছে, কে কাকে কি ছাড় দেবে, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে যুগপদের ব্যাপারে তো বিএনপির অলরেডি একটা বক্তব্য আছে যে আমরা জাতীয় ঐক্যমতের সরকার করব নির্বাচিত হলে পরে। অনেক দলের সাথে তারা বসছে, সিট ছেড়ে দিচ্ছে, কোনো কোনো দলকে দেখলাম 4টা সিট ছেড়ে দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলকে দেখলাম আপনার চিঠি দিয়ে দিয়েছে, আপনি দেখেছেন বিভিন্ন নেতাকে 11-12 জন রাজনৈতিক দলের নেতাকে অলরেডি চিঠি ইস্যু করে দিয়েছে। তো এই আলোচনাটা চলছে, এই চলার ভিতরে আমি কোনো দোষ দেখি না। প্রশ্ন হচ্ছে আমরা ইন প্রিন্সিপাল কয়েকটা জিনিস দেখতে চাই। একটা হচ্ছে নির্বাচনটা যেন গণতান্ত্রিক জায়গা থেকে একতরফা না হয়, ভোটারদের যেন একটা ভালো বিকল্প থাকে এর মধ্যে। তো এই বোঝাবুঝির নির্বাচনের যেটা ঝুঁকি সেটা হচ্ছে জনগণের সামনে আসলে ভালো কোনো অপশন দাঁড়াচ্ছে না, কারা বিরোধী দল হবে। আপনি এমন একটা বাস্তবতা তৈরি হলো, সবাই মিলে সংসদে গেল আপনার, তো বিরোধী দল কে? তো আলটিমেটলি সরকারের সমালোচনা কে করবে? সংসদের যে মর্যাদা, ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের যে স্ট্যাটাস, সেটা কি হবে? অতএব সেই তর্কগুলো আমাদের মধ্যে আসাটা জরুরি, কারণ গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করি সরকারি দল বিকল্প কে হবে সেটি একটা প্রশ্ন। এবং প্রায় সময় মাসুদ কামাল একটা প্রশ্ন তোলেন যে আওয়ামী লীগকে যারা ভোট দিতে চায় তাদের জন্য বিকল্প কি আছে, তাদের জন্য বিকল্প কি অপশন আছে। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে এটাতেও একটু আসবো, কিন্তু আমি মাসুদ কামাল জোটের প্রশ্ন যেহেতু আসছে এটা নিয়ে একটু কথাটা শেষ করি যে আপনার কাছে কি মনে হয় জোটের বাস্তবতা নির্বাচনের আগে কেমন হবে? এনসিপির জন্য দরজা খোলা আলোচনার এরকমটা বলছে, আবার ব্যারিস্টার ফুয়াদ বলছে কাউকে 4টা, কাউকে এরকম আসন ছেড়ে দেওয়া হচ্ছে, কাউকে কাউকে আবার একরকম ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে যে দলের পক্ষে মানে দলের লোকজন ওই আসনে ওই প্রার্থীর পক্ষে কাজ করবে, এরকম ব্যাপার আমরা জানতে পারছি। এমন কি হতে পারে নির্বাচনে বিএনপি এনসিপির জোট এখন যারা মোটামুটি মুখোমুখি পর্যায়ে প্রায় দাঁড়ায়? বিএনপি এনসিপির জোটের আমি কোনো স্কোপ দেখি না, কোনো না। বিএনপির সঙ্গে কেউ জোট করবে না, বিএনপি কাউকে জোটে নেবেও না। বিএনপি যদি নিতেও চায় কেউ যাবে না বিএনপির সঙ্গে। আমি কারণটা বলি আপনাকে, কারণটা হলো গিয়া যে এইবার জোটের নিয়মটা হলো এইবার তো জোটে যে যাবে সে তো তার নিজের প্রতীকে ইলেকশন করতে হবে। সমস্যাটা হলো এই জায়গায়, হয়তো সেখানে ধানের শীষ থাকবে না, কিন্তু ধানের শীষটা আপনি আরেকজনকে দেবেন না। এখন যখন আপনি নিজের প্রতীকে ইলেকশন করবেন তখন ওখানে বিএনপির কিছু বিদ্রোহী প্রার্থী ঠিকই দাঁড়ায় যাবে, আপনি ফেরাতে পারবেন না। বাংলাদেশের কালচার এটা না। যখন বিএনপির একজন বিকল্প প্রার্থী দাঁড়ায় যাবে তার কাছে ওই নিজের প্রতীক নিয়ে ইলেকশন করা ছোট দলের প্রার্থী ধরাশায়ী হবে। এটা একদম রিয়েলিটি। আপনি যত চেষ্টাই করেন আপনি ফেরাতে পারবেন না রে ভাই। কাজেই বিএনপির সঙ্গে জোটে যাওয়া মানে আত্মহত্যা করা, সিম্পল আত্মহত্যা করা। কেউ যাবে না বিএনপির সঙ্গে জোটে। এখন সেক্ষেত্রে বিএনপিকে একাই নির্বাচন করতে হবে, এটা বিএনপির জন্য একটা ভালো হবে আমি মনে করি। কারণ তারা অন্যদের নিয়ে কি করবে, তারা তো নিজের দলের মধ্যে এটা থামাইতে পারবে না। আপনি দেখেন না এই যে নুরুল ইসলাম নুরুল হক নূর, উনি যে ওনার এলাকায় গেল, ইলেকশনের এখন কত দূর কত বাকি, বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে বলা হয়েছে তার পক্ষে কাজ করার জন্য, উনি যে আটকে পড়ছে, আসতে পারে না, তার পথ আটকে দিচ্ছে, এরে ফোন করে তারে ফোন করে, তারপরে তাকে অনেকক্ষণ আটকে থাকতে হয়েছে, হয়েছে কিনা? তো এটা কি বিএনপি সাপোর্ট করে? সেন্ট্রাল কমিটি করে না তো, কিন্তু তারপরে তারা কিছু করতেও পারে নাই। এই জন্য কি বিএনপি কাউকে বহিষ্কার করতে পারছে, কিছু করতে পারছে? ভাই বড় দলের অনেক সমস্যা, যেমন জামাত ইসলাম পারে, কারণ তাদের একটা কন্ট্রোল আছে পুরো দলের উপর, এটা তো বিএনপির নাই। বিএনপি চাঁদাবাজি থামাতে পারছে না, আর ইলেকশন কেমন থামাবে ভাই? 5 বছরের জন্য একটা জমিদার হওয়ার সম্ভাবনা পারবে না। তো সেক্ষেত্রে আমি মনে করি যেটা যে বিএনপিকে বাদ দিয়ে অন্য যে দলগুলো আছে তারা যদি একটা আপনি জোটবদ্ধ হয়, নির্বাচনী জোট করে, এটা তো আদর্শিক জোট হবে না, যাকে নির্বাচনী জোট করে, সেটা আমি মনে করি ভালো হবে। এরকম কোন আলোচনা আছে কিনা? এরকম কি দুই লাইনে শুনে ফেলি আমি, ব্যারিস্টার ফুয়াদ, এরকম কি কোনো আলোচনা আছে বিএনপি কে বাদ দিয়ে, মানে বিএনপি একটা আর বাকি দলগুলো মিলে নির্বাচনী জোট, এরকম কি কিছু হতে পারে? এটি একটি কার্যকরী পদ্ধতি হতে পারে বলে মাসুদ কামাল মনে করছেন? এইটা ধরেন একটা আলোচনা আছে, রাজনৈতিক মহল আলোচনা আছে, তবে ইসলামিক দলগুলোর সাথে নির্বাচন করবার যে দীর্ঘমেয়াদী ঝুঁকি আছে এটা আবার সবাই দেখলাম বেশ সচেতন। কারণ বিএনপি, জামাত এবং ইসলামী ঐক্যজোট সহ রাজনৈতিক যে জোটটা হয়েছিল এটার কারণে কিন্তু বিএনপির যে জঙ্গি ট্যাগ এবং মৌলবাদীদেরকে করা, সমর্থন দেওয়া, এই যে বিষয়গুলো চলছে, এটার কারণে কিন্তু বিএনপির রাজনীতি, ভূ রাজনৈতিক বাস্তবতাতে বেশ ঝুঁকিতে পড়েছে। তো এই জন্য ইসলামিক দল না, এমন রাজনৈতিক দল যারা প্রোগ্রেসিভ বলেন, মধ্য ডানের বলেন,
তারা সবাই এই বিষয়টা নিয়ে বেশ সচেতন। তো এইরকম হতে পারে, ধরেন ইসলামিক দলগুলো নিজের একটা জোট করলো, আবার বাকি যারা মধ্য বাম থেকে মধ্য ডান উদারপন্থী আছেন তারা একটা জোট করলো, এবং তারপরে নিজেরা ধরেন সিটের ব্যাপারে টেকটিক্যাল ভোটিং হইলো, যে মাসুদ ভাই এক জায়গায় দাঁড়াইছে, ঠিক আছে আমি প্রার্থী দিচ্ছি না, সবাই মাসুদ ভাইয়ের জন্য কাজ করবে। অথবা শারমিন আপা আমাদের ওই যে নিউ ইয়র্কের আসন থেকে দাঁড়াইছেন, আমরা ঠিক আছে এটা ছেড়ে দিলাম, মাসুদ ভাইও ছেড়ে দিল, আমিও ছেড়ে দিলাম। তো আমি ধরেন এই এই টকশোর সিটের থেকে দাঁড়াইলাম, তো ধরেন শারমিন আপাও ছেড়ে দিল, প্রডিউসারও ছেড়ে দিল, প্রেজেন্টারও ছেড়ে দিল, এরকম আর কি। তো এরকম ধরেন ফোনে ফোনে কানাকানির মধ্য দিয়ে ছাড়াছাড়ি হবে, কিন্তু অফিসিয়াল একেবারে ইসলামিক দল, এনসিপি, এবি পার্টি সবাই মিলে একটা জোট হওয়ার যথেষ্ট সম্ভাবনা মানে আমি দেখতে পাচ্ছি না এখনো আর কি। কারণ এই ইসলামিক দলগুলো জামাতের সাথে একটা জোটের বিষয়ে তো আলোচনা ইতিমধ্যে হয়েই গেছে যে তারা একটা বাক্স চায় ভোটে, জি আছে, এবং এটা ট্যাকটিক্যাল ভোটিং এর ব্যাপারে বিএনপির পক্ষ থেকেও দেখলাম অনেককে গ্রিন সিগন্যাল দেয়া আছে, মানে একটা আলোচনা আছে, এখন সেটি কার্যকর হয় কিনা ওইটা একটু বলবেন, যেটি আসলে মাসুদ কামাল বিভিন্ন সময় প্রশ্ন করেন। আমি আপনাকে এই প্রশ্নটা আজকে করছিলাম যে আওয়ামী লীগের জন্য বিকল্প কি, মানে আওয়ামী লীগের ভোটারদের জন্য, আওয়ামী লীগের জন্য বলছি না, যারা আওয়ামী লীগকে ভোট দিতে চায় তারা এখন কাকে ভোট দেবে সামনের নির্বাচনে? দেখেন এটা হিস্টোরিক্যাল এক্সাম্পল গুলো দিই, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে। 54-এ যখন যুক্তফ্রন্টের সরকার গঠিত হইল, প্রথম মানে গুরুত্বপূর্ণ দল কে ছিল? শেরে বাংলার কৃষক প্রজা পার্টি প্রথম দল হলো। সেই দলটা এখন কোথায়? ওই দলে তো তখন মানে লাখ লাখ কোটি কোটি মানুষ ভোট দিছে না 54-এর নির্বাচনে প্রথম গুরুত্বপূর্ণ দল হওয়ার জন্য, সে মানুষগুলো কোথায় এখন? দ্বিতীয় দল ছিল ওইখানে নেজামে ইসলামী পার্টি, ওনারা কোথায়? এই যে নেজাম ইসলামী পার্টির 34 জন ছিল, এমপি ছিল আপনার যুক্তফ্রন্টের সংসদে, তারা কোথায়? এই ভোটারগুলো কোথায়? তৃতীয় দল ছিল আওয়ামী মুসলিম লীগ, এই শেখ মুজিবের দল, ওনারা কোথায়? আওয়ামী মুসলিম লীগ নামের ওই দলটা তো এই আওয়ামী লীগ না, ওটা অন্য দল ছিল, অন্য বাস্তবতার দল ছিল। তাহলে চিন্তা করে দেখেন, দ্বিতীয় এক্সাম্পল দেই, 70-এর মুসলিম লীগ কোথায়? মানে তারা তো এমনি এমনি হারিয়ে গেছে, আসলে কালের বিবর্তনে তারা হারিয়ে গেল, তাদেরকে তো এরকম নিষিদ্ধ করে একবারে সবাইকে বাদ দিয়ে দেওয়া হলো না, তাহলে মানে তাদের জি ভোটার কাউকে করা হয়নি আপা, ভোটার তো কাউকে নিষিদ্ধ করা হয়নি, কিন্তু তাদের কি করবে? তাদের অপশন ভোট দেবে কোথায়? মার্কা নেতা এই যারা নির্বাচন করেন, এইটা হচ্ছে একটা রিয়েলিটি, এরা কিভাবে ডেল্ট হয় ইতিহাসের দ্বারা। আর একটা হচ্ছে ভোটার শ্রেণী। আপনি চিন্তা করে দেখেন, এই যে মাওলানা ভাসানীর একটা দল ছিল না, ন্যাপ ভাসানী, এই দলটা তার প্রতীক সহ সবকিছু জিয়াউর রহমানকে দিয়ে দিয়েছে, তার দলের লোকজনরা সব জিয়াউর রহমানের দলে চলে গেছে। 90-এর আগের বাস্তবতা দেখেন, এরশাদ এই যে শত শত এমপি বানাইছে না 86-তে আর 88-তে, মানুষ ভোট দিছে না? কিছু মানুষ তো অবশ্যই ভোট দিছে, এই মানুষগুলো কোথায় গেছে? ভোটাররা যেটা হয় নাকি, আপনার দেখবেন যে আপনার এই মুহূর্তে বাসায় ভাত নাই রান্না করা, কিন্তু খিদা লাগছে, তখন আপনি কি করবেন? আপনার ফ্রিজে কর্নফ্লেক্স আছে, সিরিয়াল আছে, আপনি দুধ বের করে ওইটা গরম করে কুইকলি খেয়ে নেবেন। অথবা আপনার পাউরুটি আছে টেবিলে, জ্যামটা ফ্রিজ থেকে বের করে আস্তে টোস্ট করে দুইটা খেয়ে নেবেন, কিন্তু আপনার মনে যাচ্ছিল ভাত খাইতে, খুব করে ইচ্ছা করছিল আলু ভর্তার ডাল দিয়ে কয়টা শুটকি ভর্তা দিয়ে মানে কষায়া পেট ভরে ভাত খাওয়া, কিন্তু এটা আপনি পারেন নাই। চয়েসটা এরকম। জি, চয়েসটা কি এরকম? ভাতের বিকল্প পাউরুটি, রুটি, জ্যাম ইত্যাদি, মানে এরকম কি ভোটের মাঠের বিকল্প? মাসুদ কামালের বক্তব্যটা একটু শুনি, কারণ জোটের রাজনীতিতে কি হয়েছে? মেননরা তার নিজের প্রতীক বাদ দিয়ে নৌকাতে আসছে না, আবার নৌকার প্রতীকরা বিদ্রোহী প্রার্থী হয়ে ঐক্যফ্রন্টে সুলতান মোহাম্মদ মনসুরের মতো লোকরা জিতে আসছে না? আসছে তো। ভোটাররা প্রসেসের মধ্য দিয়ে অ্যাবজর্ব হয়ে যায়, সে তার ক্লোজেস্ট অপশনটা খুঁজে নেয়। আওয়ামী লীগের নেতারা সারা দেশে আওয়ামী লীগের ক্লোজেস্ট অপশন কে? আওয়ামী লীগের নেতারা ক্লোজেস্ট কি হচ্ছে? বিভিন্ন দলে দলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের প্রোটেকশনে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে না? 5 তারিখের পরে বাংলাদেশে মারামারি খুনাখুনি হইল না কেন ভাই? যেই লেভেলের হিংস্রতা বিএনপি সহ অন্যান্য দল সাফার করছে গত 16 বছর, সেই লেভেলের হিংস্রতা 5 তারিখের পরে হয় নাই কেন? কারণ অর্থনীতি, পলিটিক্যাল ইকোনমিটা বুঝলে দেখবেন এটা পরিষ্কার যে 5 তারিখে আওয়ামী লীগের অর্থনীতিটা অন্যর কাছে চলে গেছে, এবং সেটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে চলে গেছে। এবং এই অর্থনীতির মধ্য দিয়েই হচ্ছে রাজনীতিবিদ, রাজনৈতিক নেতা কর্মীরা অ্যাবজর্ব হয়ে যায়। এটাই পলিটিক্যাল হিস্ট্রি। আমি একটু মাসুদ কামালের কাছ থেকে ওইটা একটু শুনি। ভাতের বিকল্প পাউরুটি সিরিয়াল ভোটারদের সামনে আছে না? ফরদ ভাই খুব সুন্দর করে বলেন, তো শুনতে ভালো লাগে, বাট আমি মনে করি এটা বাস্তবতা নয়, এটা একেবারেই বাস্তবতা নয়। উনি অনেকগুলো এক্সাম্পল দিলেন,
এই কথাটা আপনিও বললেন যে এই যে লোকগুলি, এই যে দলগুলি হারিয়ে গেছে, এটা হারিয়ে গেছে এই কারণে তারা মানুষের মন থেকে হারিয়ে গেছে। কাউকে জোর করে কিন্তু হারানো হয়নি, কাউকে নিষিদ্ধ করা হয়নি, বলা হয়নি যে তুমি ওই দলটাকে ভুলে যাও। যদি বলা হতো তাহলে ওই দলের সমর্থন বাড়তো। মানুষ তার উপরে আপনি চাপায়, আমি ধরুন কিছুই বুঝি না, কিন্তু তারপর আপনি আমাকে চাপাই দেবেন, আমি মানবো না। এটা হলো মানুষের একটা নর্মাল, একটা স্বাভাবিক একটা প্রবৃত্তি। আপনি কারোর উপর কিছু চাপাই দিলে সে মানবে না, একদম মানবে না। আমি বলি আপনাকে, গত বছর অগাস্টে যদি একটা ইলেকশন হতো, অগাস্টে অথবা সেপ্টেম্বর অথবা অক্টোবরে যদি একটা ইলেকশন হতো, সেই ইলেকশনে আওয়ামী লীগের ভরাডুবি হতো এই দেশের মানুষ। আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন হতো যে তোমরা আসো, সবাই ইলেকশন করো, শেখ হাসিনাও ইলেকশন করুক, সবাই মিলে করুক ইলেকশনে, আওয়ামী লীগের ভরাডুবি হতো। ভরাডুবি 10টা আসন পেতে কিন্তু আমার সন্দেহ আছে ছিল। কিন্তু যতই দিন গেছে আওয়ামী লীগের মধ্যে মানুষের সিম্পেথি বাড়তেছিল। কেন বাড়তেছে বলেন তো? বাড়তেছে কিন্তু, এটা বাস্তবতা, আমরা মাঠে যাই ভাই, আমরা শুনি এগুলো। কেন বাড়তেছে? বাড়তেছে এই কারণে, যখন তারা দেখতেছে আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে পরে তাকে পেটানো হচ্ছে, আওয়ামী লীগের বিভিন্ন বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, তারা মুসলিম দল হিসেবে দাবি করবে। ওই লিডারটা মনে করেন সে করাপ্ট লিডার, কোনো সন্দেহ নাই, সে মানুষের ক্ষতিও করছে, তাও কোনো সন্দেহ নাই, সে মানুষকে অত্যাচার করছে, তাও সন্দেহ নাই। কিন্তু যখন তার বাড়িটা আপনি ভেঙে দিচ্ছেন, আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন, এটা কিন্তু আমরা ওখানকার সাধারণ মানুষের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে। তারা বলতেছে যে ওই লোকটা খারাপ ছিল, ঠিক আছে বিচার করবো, কিন্তু তুমি আগুন ধরে জ্বালাই দিলে কেন? হিসাবটা কিন্তু এই জায়গায়। এখন আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন, এটা দিয়ে কিন্তু আপনি আওয়ামী লীগকে মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেন না ভাই। মানুষের মন ব্ল্যাকবোর্ড না যে আপনি ডাস্টারে মুছে ফেলালেন, মুছতে পারবেন না। বরং তাদের প্রতি মানুষের একজন সিম্পেথি তৈরি হতে থাকে। মানুষ তখন এমন এমন উদাহরণ তৈরি করে, মানে আমি নিজের উদাহরণ কিন্তু শুনেছি, এমন এমন উদাহরণ বলতেছে, আমি নিজে ভাই আমি কি বলবো, আজকে আমি শুনছি, আমি নিজে আজকে প্রেস ক্লাব থেকে কারাট বাজার আসছি মেট্রো রেলে করে, ওইখানে দাঁড়িয়ে আমাকে বলতেছে ভাই খুব তো আওয়ামী লীগের তাড়াইলেন, কিন্তু আমাকে তারা বলতেছে আপনি তো আওয়ামী লীগকে তাড়াইছেন, এখন এই মেট্রোর মতো একটা কিছু আনান না দেখি, 1 বছর তো হয়ে গেল, একটা খাম্বা তো গাড়তে পারলেন না। তারা কিন্তু কম্পেয়ার করতেছে, অথচ এই মেট্রোতে কত টাকা লুটপাট হয়েছে এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। তো এই কম্পারিজনটা কিন্তু আগে ছিল না। যতই দিন যাবে এগুলি বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? কারণ তাদেরকে আপনি মাঠে দাঁড়াতে দিচ্ছেন না, তাদেরকে আপনি কোথাও চলতে দিচ্ছেন না। আচ্ছা, আওয়ামী লীগের রাজনীতি আপনি নিষিদ্ধ করছেন, ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, গভর্নমেন্ট মনে করছে, এটা নিয়ে পরে আলোচনা হবে। বাট যে আওয়ামী লীগ করতো, তাহলে একটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, তাকে যাই যদি 10টা কলেজে প্লাবার দিয়ে চট থাপড় মারে, কেউ তাকে বাঁচাতে আসবে না। সবাই বলবে কি আওয়ামী লীগের স্বৈরাচারের দোসর ছিল। খালি স্বৈরাচারের দোসর এই শব্দটা কষ্ট করে একজনকে উচ্চারণ করতে হবে। আর কেউ পুলিশ থাকবে, পাশে দাঁড়ায় থাকবে, পুলিশ তারা ফেরাতে আসবে না। যদি পুলিশ ফেরাতে আসে, ওই পুলিশের গায়েও সেই ট্যাগ লাগানোর সম্ভাবনা আছে। এই ট্যাগিংটা, এই মবটা কে তৈরি করতেছে? এই মবটা তৈরি করতেছে এই গভর্নমেন্ট। তারা এটাকে প্রশ্রয় দিচ্ছে। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছে এরা মব না, এটা প্রেশার গ্রুপ। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন মবকে প্রেশার গ্রুপ হিসেবে আখ্যায়িত করে, বিশেষায়িত করে, তখন তারা বাড়ছে। যতটা মব হচ্ছে ততটা কিন্তু এই দলের প্রতি মানুষের সিম্পেথি বাড়তেছে। এবং এই পুরো কাজটা বুঝে হোক না বুঝে হোক এই সরকার করতেছে। এই আমি তো বলি যে আওয়ামী লীগকে যদি পুনর্বাসন ধরেন, আওয়ামী লীগ ফিরে আসতে 50 বছর লাগতো, ধরা যায়, কথার কথা। সেটা কিন্তু এই সরকার প্রত্যেকটা ঘটনার মাধ্যমে 5 বছর 10 বছর কিন্তু এগিয়ে আনতেছে। একসময় আমি বলবো আওয়ামী লীগকে বলবো আমরা তোমরা এই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো, কারণ এরা তোমাদেরকে পুনর্বাসনের জন্য যা যা করা দরকার সব করে দিচ্ছি। তো এইটা হলো কি বাস্তবতা, ওয়াইপ আউট করা সম্ভব না, এটা হয় না পৃথিবীতে। যাকে আপনি নিষিদ্ধ করবেন, জামাতকে গত 15 বছর রাস্তায় দাঁড়াইতে যায় রে ভাই। জামাতের 2 জন লোক বসে একটা রেস্টুরেন্টে চা খাচ্ছে, ওইখান থেকে ধরে নিয়েছে যে সরকার বিরোধী ষড়যন্ত্র করতেছে, অতএব জেলে ঢুকাই দিল। করছে না, এখানে করছে তো। জামাতকে আপনি নিঃশেষ করতে পারছেন? জামাত আগের চেয়েও শক্তিশালী ফিরে আসছে। বিএনপিকে নিঃশেষ করা গেছে, বিএনপিকে ঠেলতে ঠেলতে বলতে শেষ পর্যন্ত বলে কি যে বিএনপি একটা সন্ত্রাসী দল। জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু নিজে বলছে বীরত্তম খেতাব দিচ্ছে তাদেরকে, তারে বলে সে নাকি আইএসএর এজেন্ট ছিল, বলছে তো আওয়ামী লীগ। কেউ প্রতিবাদ করতে পারছে? পারে নাই, গায়ের জন্য এগুলি চালিয়ে গেছে। আর কদিন পরে হয়তো খেতাব প্রত্যাহার করে নিত। এগুলি করে কি বিএনপিকে নিঃশেষ করা গেছে?
মানুষের মানে বিএনপির প্রতি সিম্প্যাথি আর বাড়ছে। এটাই হয় যখন আপনি মানে কাউকে মানে এইভাবে অত্যাচার করতে থাকবেন, আপনি বিচার করেন না, বিচার করার কোনো সমস্যা নাই, বিচার করেন, যত লোককে পারেন বিচার করেন, আইনের মাধ্যমে আসেন, একদম স্পষ্ট। আমি আরেকটা প্রসঙ্গে তাকে আপনি নিঃশেষ করতে পারবেন। একটু বিএনপির প্রসঙ্গে ছোট্ট করে আলোচনায় যাব, তবে তার আগে ব্যারিস্টার ফুয়াদের কাছ থেকে এই বিষয়ে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায় বা ক্রেডিট এটি যাচ্ছে ইউনূস সরকারের কাছে। দেখেন, বিএনপি জামাতের এক্সাম্পলটা আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচন অথবা রাজনীতি করতে না দেওয়ার সাথে একরকম না। কারণ বিএনপি জাতীয় পার্টিও তাহলে সামনে নির্বাচন করতে পারবে না, মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি বললেন তো তাই এটা একটু আনছি, পারবে? পুরো গ্যাংয়ের কথা বলতেছি, এটা আমার মতামত তাই। কারণ যারা গত 16 বছর ধরে এই রাষ্ট্রের হেন কোনো ক্ষতি নাই যা তারা করে নাই, আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা, দেশের সম্পত্তি লুট করা, গণহত্যা এবং এগুলোর সবকিছু জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে রিজলভ না হওয়া পর্যন্ত তাদের রাজনীতি, নির্বাচন কোনো কিছু হওয়ার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। কিন্তু প্রসেস হচ্ছে যে ওই যে মানে বিচার ছাড়া মানুষকে হেয় করা, হেনস্থা করার যে জায়গাটা, এইটার অবশ্যই একটা ডিসিপ্লিনের রাষ্ট্রকে আনতে হবে। বিশেষ করে যারা ফৌজদারি অপরাধের যোগ্য তাদেরকে ফৌজদারি অপরাধ দিতে হবে। এবং শারমিন আপা, আপনার সাথে আমি এর আগে বলেছি, তওবা কমিশনের কথা বলেছি। যারা আওয়ামী লীগের পদস্থ নেতা না, এমপি মন্ত্রী ছিল না, লুটপাট ফৌজদারি অপরাধের সাথে জড়িত না, এমন মানুষের জন্য আপনি একটা রিহ্যাবিলিটেশন, একটা বডি করতে হবে। তওবা কমিশন বলছি, এই লোকগুলা গিয়ে ওখানে তওবা করবে, হেফাজতে হুজুরদের কাছে পাগড়ি দেরা তওবা করে বলবে আমি ভুল করছি, আর করবো না, এরকম করে তাদেরকে মাফ করে আপনি সারফেস লেভেলে নিয়ে আসবেন। সেখানে কি জামাতও যাবে? জামাতও যাবে, মানে ৭১-এর জন্য তারাও কি যাবে? এটা তো ২৪-এর আলোচনা, আমরা তো ৭১-এর আলোচনা করতেছি না। তো মানে অপরাধের তো মানে ক্রিমিনাল অফেন্স, আপনিও আইনজীবী, তাহলে তো একই, মানে গণহত্যা যদি হয় যাবই না। আমি এখন ২৪-এর আলোচনা করতেছি। যে দায়িত্ব ছিল শেখ মুজিবের ডিল করার, আওয়ামী লীগের সরকার সেটা ডিল করে নাই। অতএব ৭১-এর ইস্যুস যারা ফেল করছে তাদের উপর চাপায় দেন। ডক্টর কামালরা এখনো বেঁচে আছে, এখন কেয়ার করা যাবে না? মানে আওয়ামী লীগ ফেল করছে বলেই তো আপনারা আসছেন, মানে আপনারা এখন মানে ডিল করার দায়িত্ব নিচ্ছেন। আমরা ইস্যুতে এখানে গণ অভ্যুত্থান হয়নি, গণ অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসন অপরাধের কারণে। তার মানে যদি ধরেন এই এক্সিস্টিং গভর্নমেন্টের বিরুদ্ধে কখনো কোনো আন্দোলন হয়, তখন আওয়ামী লীগ আবার মাঝখান দিয়ে চলে আসতে পারবে না? সেটা তো প্রশ্ন হচ্ছে, সেটা আসবে কিনা সেটা ডিপেন্ড করতেছে লট অফ যদি কিন্তু আছে। প্রশ্ন হচ্ছে যে আমরা ২৪-এর ইস্যু কিভাবে ডিল করব। এখানে তো আপনি ৭১-এর যুদ্ধাপরাধের বিষয় আনলে তো হবে না ভাই, এই বিষয়ে তো আমি ডিল করতে পারবো না। এটা তো শেখ মুজিবের ডিল করার দায়িত্ব ছিল, সেই সরকার ডিল করতে পারে নাই। আওয়ামী লীগ 16 বছর 19-20 বছর ক্ষমতায় ছিল, তারা তো করতে পারে নাই, তাদের ব্যাপার, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনেন। আমরা আলোচনা করতেছি যে গণহত্যাটা গত বছর, সেই গণহত্যার বিচারটাই তো ভালোভাবে এখনো করতে পারছি না আমরা, সেই আলোচনাটা তো করতে হবে। অতএব সেই জায়গাটাতে একটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে এই কনক্লুশনে আসতে হবে। আমি প্রস্তাব করেছিলাম যে ঐক্যমত্য কমিশনে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলের রাজনীতি নির্বাচন করার সুযোগ থাকবে কি থাকবে না, এটা এজেন্ডাভুক্ত করে আলোচনা করা উচিত। আমি বহু আগে বলেছি, কমিশন করবার জন্য বলেছি, জনগণের মতামত নেবার জন্য বলেছি, যে প্রসেস ফলো করে মতামত নিয়ে এই সিদ্ধান্তে কালেকটিভলি আসতে হবে। কারণ বিএনপি জামাতকে নিষিদ্ধ করার মতো করে ট্রিট করা আর গণ অভ্যুত্থানে পরাজিত একটা শক্তিকে, যে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ করেছে, যে দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে, তাকে পুনর্বাসন করা, রাজনীতি করতে দেওয়াটা, এটা ৪৫ সালে নাৎসি এবং আমার এখানেই প্রশ্নটা ছিল যে একই ধরনের মানে গণহত্যা ক্রিমিনাল আইন অনুযায়ী যদি বলি, গণহত্যা তো গণহত্যাই, যদি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে সে অভিযোগ হয়, ৭১-এ জামাতের বিরুদ্ধে সে অভিযোগ, কিন্তু সময় গেছে বলে ওটা বাদ হয়ে গেল। আমি আসলে আজকে আর এই আলোচনায় খুব বেশি যাওয়ার সুযোগ নাই। মাসুদ কামালের কাছ থেকে আমি একটু শেষ বক্তব্য এখানে শুনে নেই। মানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসেও বললেন যেগুলো মীমাংসা হয়ে গেছে 2 দফা, এখন সেটাও এখন মীমাংসা হয়ে গেছে। মানে আপনার ছোট্ট একটা মতামত দিয়ে শেষ করি, আমার সময়ও শেষের দিকে একদম। শাবির আপু, একটা কথা বলতে হবে, আপনার কনক্লুশনটা রং। আচ্ছা, আপনি আমাকে যেটা মিসলিড, প্রশ্ন হচ্ছে ৭১-এর অপরাধ ডিল করবার দায়িত্ব কার ছিল? শেখ মুজিবের আমাদেরও আছে, কেন নাই? কেন শেখ মুজিবেরই, কেন আমাদের কেন না? দায় আমাদেরকে দিচ্ছেন কেন? কেন দিব না? মানে যারা সরকারে থাকবে আইনের না, আপনি ২৪-এর বিচার যারা চাইতেছে তাদেরকে ৭১-এর বিচারেরও দায়িত্ব নিতে হবে, এইটার দায়িত্ব আপনি আমাদেরকে দিচ্ছেন কেন? মানে এটা তো আমরা এই ২৪-এর গণহত্যার বিচার চাচ্ছি বলে আমাদেরকে ৭১-এর গণহত্যার বিচারেরও দায়িত্ব নিতে হবে? এটা তো প্র্যাকটিক্যাল না, এটা তো আমার ম্যান্ডেটের মধ্যে নাই। তো ২৪-এর গণ অভ্যুত্থানের ভিতরে কি আলোচনা আসছিল কিনা যে আমরা ইয়েতে গেলে ৭১-এর বিচার করবে, আলোচনা আসছে? এই চেতনা ব্যবসা তো আওয়ামী লীগের ব্যবসা, অত ওই ব্যবসার দায়িত্ব আমি নেব না। চেতনার ব্যবসা শুধুমাত্র
ওইটা যারা ফেইলিউর করছে, যারা ফেল করছে তাদেরকে ডাকেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, যার উপরে দায়িত্ব ছিল জবাবদিহিতা তার উপর চাইবেন। এই প্রজন্ম কেন 71 এই দায়িত্বটা শুধুমাত্র অল্প কয়েক বছরের বা 50 বছরের দায়িত্ব থাকে না? আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় কারা ছিল? এই চেতনা ব্যবসায়ীরা তো ছিল। কারা ছিল বলেন? গত 53 বছর আওয়ামী লীগ ছিল। তো এই চেতনা ব্যবসার যারা খরিদ্দার, এই বিচারটা করবার দায়িত্ব কার ছিল? শেখ মুজিবের সরকার। আওয়ামী লীগ পারে নাই, মানে আওয়ামী লীগের দায়িত্ব পারে নাই, তার মানে আর এটা হবে না, সেটা শেষ হবে না প্রশ্ন না, হবে না প্রশ্ন না। এটার দায় আপনি আমাকে চাপাইতে পারেন কিনা? যে 24-এর গণহত্যার বিচার চাওয়া মানে হলো আমাকে 71-এর বিচারেরও দায়িত্ব নিতে হবে, ব্যাপারটা এরকম কিনা? না, সেটা সেই বিষয়টা না, আমি একটু রিফ্রেশ করি কথাটা। মানে একই অপরাধে যদি অপরাধটা যদি সেম হয়, তাহলে এর বিচার হবে বীর কেন হবে না, বীর বিচার হবে এর কেন হবে না? সময়ের ব্যবধান বলে ডিফারেন্ট আলোচনা। যে আপনি একদিন শুধু 71-এর ইস্যুতে আলোচনা করেন যে আমাদের ফেইলিউর গুলো কি কি, 71-এর যুদ্ধাপরাধের বিচার কেন ভালোভাবে হইল না, তখন দায় দায়িত্বের প্রশ্ন আসবে। কিন্তু 24-এর বিচারের বিচার নিয়ে কথা বলছি না, আমি বলছি রাজনীতির ভ্যালিডিটি, আমি মানে রাজনীতি করতে পারবে কিনা, আসতে পারবে কিনা, সেটি আসলে শেষ করি আজকের মতো। এই আলোচনাটা আরো একদিন, মানে আপনার সাথে প্রায় এই আলোচনা নিশ্চয়ই চলতে থাকবে। মাসুদ কামাল, শেষ বক্তব্য আপনার। না, আমার কথাটা হলো কি শুনেন, এই ভূখণ্ডে দুটো অপরাধ হয়েছে, ধরে নিচ্ছি গণহত্যার মতো অপরাধ দুবার হয়েছে। হত্যা মামলা তো ভাই কখনো তামাদি হয় না, তাই না? আপনারা দুজনই মোটামুটি আইন সম্বন্ধে আমার চেয়ে ভালো জানেন। হত্যা অপরাধ কিন্তু কখনো তামাদি হয় না, এটা আপনি 100 বছর পর করতে পারেন, কোনো সমস্যা নাই। এই ভূখণ্ডে দুটো গণহত্যা হয়েছে। আমরা দুটো গণহত্যারই একজন, আমি তো কোনো পলিটিক্স করি না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি দুটো গণহত্যারই বিচার চাইব। আমি চাইব আগের গণহত্যাকারী তারা এখন বিচারকের ভূমিকা যদি অবতীর্ণ হয়, তাদেরকে আমি জিজ্ঞাসা করব, তোমরা যে কাজটা করছো ওটার জন্য কি তোমরা লজ্জিত? ওই যে বললেন তওবা কমিশন, তওবা কমিশন বললে আগে তওবা করে আসেন না। আপনারা তো তখন ছিলেন না, এত সময় তখন আবার ছোট ছিল। জামাত কিন্তু অদ্ভুত দল, ওদেরকে যা জিজ্ঞাসা করবে সব তারা খবর দিতে পারে, কিন্তু কোন দেশে কি হয়েছে, ইতিহাস, ভূগোল, পাটিগণিত সব জানে। খালি 71-এর কথা বললেই বলে ওই সময় আমরা ছোট ছিলাম। ঠিক আছে, আপনারা ছোটই ছিলেন, অসুবিধা নেই কোনো, তওবাটা করেন। তো আপনাদের যারা বড় ছিল তারা যে কাজটা ঠিক করেন এই কথাটা বলেন, বললে কিন্তু আমরা একটু স্বস্তি পাই। দুটোই হতে হবে, সব গণহত্যার বিচার হতে হবে। এই যে পররাষ্ট্রমন্ত্রী বলে গেল আমাদের দেশে যে দুটারই সমাধান হয়ে গেছে, এটা এক ধরনের অধ্যত্ত। এই অধ্যত্তটা আমরা তাদের ডেকে এনে এই অধ্যত্তটা আমরা শ্রবণ করলাম। আমরা এই জন্যই ডেকেছিলাম কিনা জানি না, এটা এক ধরনের অধ্যত্ত। ভাই পৃথিবীতে আপনি যদি কোনো গণহত্যা করেন, এই ধরনের কোনো ঘটনা, ইরাক, আপনি বলেন ইরাক কি কুয়েতকে ক্ষতিপূরণ দেয় নাই? দিয়েছে তো ভাই, দিয়েছে, দিতে হবে আপনাকে। এটা তো আপনি আমাদেরকে দিবেন না কেন? ওই আলোচনাই তারা করবে না। এখানে যে বিহারিরা আটকে আছে, ওরা তো এখনো বাংলাদেশের নাগরিকত্ব নেয় নাই, তো ওদেরকে আপনি নিবেন না? এই আলোচনায় মীমাংসা কবে হলো? আচ্ছা, উনি বলছেন মীমাংসা নাকি 2বার হয়ে গেছে। কাগজ দেখান, কোথায় মীমাংসা হয়েছে, দেখান কাগজটা। উনি বলছেন নাকি ভুট্টো সাহেব 74-এ আসছিল, 2000 সালে পারভেজ মোশাররফ আসছিল। তাই দেখান না কোনো চুক্তি হয়েছে, কি হয়েছে, কিভাবে হয়েছে দেখান। বলে যে হ্যাঁ বুঝলাম, তাহলে শেখ মুজিব তাকে আনলো কেন, শেখ মুজিব তাকে জড়াই ধরলো কেন, এগুলি বলেন আপনি। শেখ মুজিব ভুল করছে এই জন্য এটা আমি বলবো না, সে ভুল করতে পারে। 2000 সালে যে ক্ষমতা ছিল সে ভুল করতে পারে, কিন্তু আমার যে দাবিটা, জাতি হিসেবে আমাদের দাবিটা, এটা তো ভ্যালিড, সেটা আপনি আমাকে দেখান কোথায়। তো উনি যেটা বলছেন ওটা এক ধরনের অধ্যত্ত, এবং সেই অধ্যত্ত দেখাই গেছেন। আমাদের দেশে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তো এটা প্রতিবাদ করছেন, উনি তো এটা মানেন নাই, উনি ঠিক বলেন নাই। তা আমি আমাদের পররাষ্ট্র সচিব, আমাদের গভর্নমেন্টের কাছ থেকে এ ধরনের আচরণ আশা করি তারা ঠিক করেছেন। জি, অনেক ধন্যবাদ মাসুদ কামাল। আজকের মতো শেষ করি।